তখনই জানেন। না। রাইট। তো ওই ছেলেটার মা এসে আমার সাথে মানে খুব রাগ বিহেভ করে গেল। মানে বলল, "তুমি অলগালের মতো মেয়েরা এরকমই করতে পারে। রাস্তার মেয়েরা আর কি করতে পারে? রাস্তার মেয়েরা এর চেয়ে ভালো কিছু আর করতে পারে না।" আমি আরো রেগে গেলাম যে, "আমি তো তার ছেলের সাথে কিছু করিনি। তাহলে সে আমাকে এসব কথা কেন বলল? আমি তো তার ছেলের সাথে এরকম কিছুই করিনি। আমি না করেও যেহেতু অপরাধী, এখন তাহলে করব। আর এখন থেকে যে ছেলে আমাকে অফার করবে তার সাথে আমি এরকম করব। আমার বাবা যেহেতু এরকম করে আর উনিও যেহেতু আমার সাথে এরকম করে গেছে, আমি তাহলে এটা করব। আরো বেশি করে করব।" ওকে। তো ওই ছেলেটা আসলো। ওই ছেলেটা আসার পরে বলতেছে, "কেমন আছো? তুমি তো আমাকে কোনো অ্যান্সার জানাইলা না। তুমি আমাকে একটা অ্যান্সার দাও।" তো সেদিন আমি রেগে গিয়ে ওই ছেলের গালে একটা থাপ্পড় মারি। মানে যার মা আপনার সঙ্গে খারাপ হুম। করে গিয়েছে। খুব রেগে গিয়ে থাপ্পড় মারি। তো এভাবেই বলি যে, "কলগালের কাছে আসো কেন?" আমার মা যেহেতু বলে কলগাল, কলগালের কাছে আসো কেন? সেদিন বলার পর তার পরের দিন আমার ওই ছেলে আসছে। ছেলে আসার পরে যে ভালো বিহেভিয়ার আমি নিজ থেকে করছি। যে আমার প্ল্যান আমি আজকে ওর থেকে টাকা নিব। তো আমি বলতেছি, "তুমি তো আমাকে লাভ করো, তাহলে এক কাজ করো। তুমি আমাকে টাকা দিয়ে যাও।" তো ও আমাকে বলতেছে, "কত দিব?" "এই ১৫০০ র মতো দিয়ে যাও।" ফার্স্ট টাইম আমি ১৫০০ চাই ওর কাছে। তো ও আমাকে দিছে। দেওয়ার পর ওইটা নিয়ে আমি আসলে আমার নিজের কোনো কাজে লাগাই নাই। আমি ফ্রেন্ডদের নিয়ে আড্ডা-টাড্ডা দিয়ে খেয়ে ফেলছি। এটা কিন্তু আমার ফ্যামিলির কেউ জানে না আমি এরকম করতেছি। তো পরবর্তীতে এরকম করতে, করতে আমার টেস্ট আইসা পড়ে। তো টেস্টের আগ মুহূর্তে মানে ১ সপ্তাহ আগে আমি খুব অসুস্থ, সিক হয়ে পড়ি। তো আমার স্কুলে যাওয়া হয় না। আমার যে বান্ধবী শিখা, যার কথা বলছিলাম, তো ওই বান্ধবীর কাছে আমি কল করি যে, "শিখা, পরীক্ষা কয়টা থেকে কয়টা রে?" তো ও আমাকে বলে যে, "দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।" আচ্ছা। তা আমি পরের দিন গিয়ে দেখি সকাল ১০টা থেকে ১টা বাজে হয়ে গেছে। আমি তো গেছি ১:৩০ টার দিকে। তো ওই পরীক্ষাটা আমার মিস যায়। তো মন খারাপ থাকার কারণে ওই ছেলেটাকে আমি রিজেক্ট করে দেই। ওই ছেলের সাথে আমি প্রিয় দর্শক, আমরা জীবনের গল্পর কিছু অংশ দেখেছি, আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখবো। তার আগে অনুরোধ করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। আর কোনো কথাবার্তা বলি না। কারণই আপনার এই ঘটনাটা ঘটলো। রাগারাগি করে সেদিন অপমান করে বাদ দিয়ে দেই। তো টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হলো। আমি কোনোদিন কোনো পরীক্ষায় ফেল করিনি। ফার্স্ট টাইম ওই টেস্ট পরীক্ষা আমার ওটা অ্যাবসেন্ট থাকার কারণে আমার ফেল আসলো। আচ্ছা। স্কুলের কেউ তো দিবে না। টিচাররা সাথে বলতেছে, "এই মেয়েরা দিয়ে গোল্ডেন এ প্লাস আশা করছিলাম। এই মেয়ে তো এখন গোল্ডেন এ প্লাস দূরের কথা, ফেল লিস্টে নাম লেখাবে।" তো এই কথা বলার পরে আমি প্রচুর পরিমাণে কান্না করতেছি। আর আমার যে টিচার পড়াতো আমাকে, আমার ক্লাস টিচার, তাকে বলতেছি, "স্যার একটা সুযোগ দিয়েই দেখেন না। আমি পাস করি না ফেল করি, এতটুকু বলতে পারি, এ প্লাস না আনতে পারি, পাস করে আসবো।" তো স্যার খুব প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করে করলো। আমার রেজিস্ট্রেশনটা করাইলো। তো রেজিস্ট্রেশনের সময় আবার সেই ঘরের ঝামেলা। আমার বাবার কাছে আম্মা বলতেছে যে, "এই তো একটা সময়, ও বোর্ড পরীক্ষা দিবে, তুমি কিছু টাকা দাও।" তো রেজিস্ট্রেশনে প্রায় ১৩,০০০ টাকার মতো লাগবে। আচ্ছা। তো তুমি কিছু টাকা দাও। বোর্ড পরীক্ষার সময় হয়ে গেছে। আ এখন কোথা থেকে টাকা পাবো? আপু বলতেছে, "দিতে পারবো না।" ওরে দেহ বিক্রি করে মানুষের সাথে ১০ রাত থাইকা তারপর টাকা আনতে। এই ধরনের কথা রেগুলারলি বললে। এই ধরনের কথাটা বলল। ওই বছরে আমার দাদা খুব অসুস্থ। তো আমার দাদা আমাকে প্রচুর পরিমাণে আদর করত। আর আমি যখন থেকে বড় হইছি, তখন আমার দাদা অসুস্থর দিকে ছিল। তো দাদার কাছ থেকে সেরকমভাবে আমার হেল্প পাওয়া হয়নি। আচ্ছা। তো আমি দাদাকে কাঁদতে, কাঁদতে বলতেছি, "দাদা তুমি আজকে যদি সুস্থ থাকতা, তুমি যদি ভালো থাকতা, তাহলে আজকে হয়তোবা আমার এসএসসি পরীক্ষাটা দেওয়া হইতো। তুমি কেন আজকে অসুস্থ?" তো আমার দাদা তো খুব একটা abnormal মতো হয়ে গেছে। সে আমাকে কোনো উত্তর দিতে পারতেছে না। সে শুধু আমার ফুপি দিয়ে বলতেছে যে, "কি বলতেছো? ও কি বলতেছে? আর ও কে?" আমাকে চিনতে তো ওই সময়টা। হ্যাঁ, আমাকে চিনতেছে না। তো আমি কাঁদতে, কাঁদতে আম্মুর সাথে খুব জড়ায় কান্না করতেছি, "মা, আমি বোধহয় আর এসএসসি পরীক্ষা দিতে পারবো না। আর এবার যদি আমি এসএসসি পরীক্ষা দিতে না পারি, আমি সত্যি, সত্যি খারাপ হয়ে যাবো।" তো আমার মা কি করলো? আমার মামাদের ওই খালাতো মামাদের বাসায় গেল। খালাতো মামাদের বাসায় গিয়ে খুব পায়ে ধরে টরে আমার আম্মু কিন্তু বড়। ওনাদের পায়ে ধরে তারপর আমার খালাতো যেই খালাগুলো ছিল, তাদের পায়ে ধরে, তাদের হাসব্যান্ডের পায়ে ধরে ১৩,০০০ টাকার মতো জোগাড় করে। আপনি এসএসসি পরীক্ষা দেবেন। হ্যাঁ। তো ওই সময় আমার দাদা মারা যায়। আমার বাবা সম্পূর্ণ ব্লেমটা দেয় আমাকে যে, "আমার কারণে আমার দাদা মারা গেছে।" আমার আম্মুকে বলতেছে, "তোর কারণে আমার বাবা মারা গেছে।" আমার আম্মুকে বলতেছে, "তোর মেয়ে আমার বাবাকে মারছে। তোর মেয়ের জন্য আমি দেখতে দিতে পারিনি।" এই কথাটা বলতেছে। তো ভাইয়ার উপরে টর্চার করে যেদিন আমার দাদা মারা যায় সেদিন রাতে। আচ্ছা।
এই টাকা নিয়ে ভাইয়ার আবার তখন ইন্টার পরীক্ষা শেষ, ও ভার্সিটিতে ভর্তি হবে। ওই টাকা নিয়ে শুরু হয়। তো ওই সময়টা ভাইয়া এরকম করতে ভাইয়াও মার খায়। তো ভাইয়ার আবার ধৈর্য শক্তি খুব কম ছিল। ও কি করলো, ফাঁসি দিয়ে দিকে আমার রেজিস্ট্রেশনে একদিন আগে ফাঁসি দিল। মানে কি ফাঁসি নিয়ে ফেললো? ওর পুরো অর্ধেকের মতো জিহ্বা বের হয়ে গেছিল। তো আমি আবার আমার ভাইয়ার খুব ভক্ত ছিলাম, ওকে অনেক ভক্ত ছিলাম। তো আমি এক চিৎকার দিয়ে ভাইয়াকে পেঁচায় ধরছি। আমার আম্মা খুব চিল্লাইতেছিল, তো বাবা টাকা দিবে না যাবে না। তো আম্মু তো বুঝতে পারি না যে ও ঘরে নিয়ে ফাঁসি দিবে। তো আমি খুব চিৎকার করে বলছি, মা ভাইয়া মেবি ফাঁসি দিস। তো ওই মধ্যে আমাদের উপরে যে আঙ্কেল ছিল তারা এসে দরজা ভেঙে দেখে হ্যাঁ সত্যি ফাঁসি দিছে। ফাঁসি দেওয়ার পরে মানে জিভটা পুরো বের হয়ে গেছে। তো পানি টানি দিয়ে আঙ্কেল একটু কোনো রকমের নর্মাল করে হসপিটালে নিয়ে গেল। তো ডাক্তার বলল যে ওকে যদি আর 5 মিনিট দেরি করে নিয়ে আসতেন তাহলে মারা যেত। মাই গুডনেস। তো এখান দিয়ে পুলিশের কাছে মানে যেহেতু এটা ফাঁসির কেস ছিল, ওইখানে পুলিশ যেহেতু ছিল, তো ওইখানে পুলিশের কাছে আমার আব্বু বলতেছে যে আমার আম্মুর জন্য এই কাজটা হয়েছে। আমার আম্মু ইচ্ছে করে আমার ভাইয়াকে ফাঁসি দেওয়াছে। তো কেস এরকম ভাবে লিখতেছিল। তো আমার আম্মুকে এমন সময় হ্যান্ডকাপ লাগাবে, ওই সময়টা আমার ওই যে মামা আমাকে কক্সবাজার নিয়ে গেছিল তারা আসছে। এসে বললো যে না এটা ফ্যামিলি ব্যাপার, আসলে ফ্যামিলির মধ্যে একটু ঝগড়া টগড়া লাগে। পুলিশ চলে এসছে? পুলিশ কি হাসপাতালে এসছে? হাসপাতালে ছিল ওই সময়। আসলে আরেকটা মার্ডার কেসে নিয়ে ওখানে কিসের জন্য জানি একটা পুলিশ ছিল। তো এটা দেখার পরে পুলিশ ওখানে চলে গেছে। আচ্ছা তো ওই সময়টা এসে বলে যে আপনারা কেন হ্যান্ডকাপ লাগাচ্ছেন, ওনার এক কথাতে তো চলবে না, আমাদের কথাও লাগবে। কাকে হ্যান্ডকাপ লাগাচ্ছে? আমার মাকে। মাকে হ্যান্ডকাপ লাগে? হ্যাঁ, আমার বাবা কেসটা আমার মায়ের নামে লেখায়। কেস করে আপনার বাবা নাকি মানে আপনার বাবা সাক্ষ্য দেয়? কেস অটোমেটিক্যালি হয় নাকি কেস কেউ করে? মানে আমার বাবা ওইখানে সাক্ষ্য দেয় প্লাস কেসটাও করতে চায়। তো হ্যান্ডকাপ লাগানোর সময় আমার মামারা ওই সময়টা চলে আসে। আমার ভাই এই দৃশ্য দেখার পর আমার ভাই ট্রিটমেন্টটা নিতে চায় না, যে কেন ওর মাকে দোষ দেওয়া হচ্ছে, আমার মার তো কোনো দোষ নাই। তো এই সময় মামারা আসার পরে মামারা বললো যে না এটা আসলে ওর মার কোনো দোষ নাই, ফ্যামিলি প্রবলেমের কারণে এরকম হয়েছে। তো তখন পুলিশরা বলে আচ্ছা ঠিক আছে, এরকম হ্যারাসমেন্ট করাটাও কিছু প্রয়োজন নাই আমাদের, কেন হ্যারাসমেন্ট করলো আপনার দুলা ভাই। তো এসে আসার পরে এরকম সে করলো। তো ওই পর্যায়ে আমার ভাইয়ের যে ট্রিটমেন্টের টাকাটা ছিল প্রায় 7-7.5 মতো আমার মামার বাড়ি থেকে দেওয়া হইলো। আর আমার যে রেজিস্ট্রেশনের টাকাটা ছিল 13,000 টাকা আমার মা জোগাড় করছিল। ওই 13,000 টাকা থেকে আমার কিছু টাকা ভাঙা গেল। আচ্ছা। তো পরবর্তীতে আম্মুকে কল করে বললাম, আম্মু আবারও মামাদের কাছে গেলাম, আমাদের কান্নাকাটি করে মানে পায়ে ধরে টরে যে টাকাটা বাকি ছিল সে টাকাটা ম্যানেজ করলো। তো 1500 টাকার মতো শর্ট পড়লো। তো ভাইয়াকে নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হইলো, আমাদের বাসায় আর আনা হইলো না। হসপিটাল থেকে নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আব্বু আসছে, আব্বুর কাছে আম্মু আসে। আম্মু আসার পরে পা ধরে আম্মু আবার মানে খুব কান্নাকাটি করে বলতেছে কাকে? আমার বাবাকে, যে দেখো আমার মেয়ের লাইফটা নষ্ট করো না, এই তো একটা সময়, তুমি ওকে টাকাটা দিয়ে দাও, 1500 টাকা। বেশি তো না, 1500 টাকা, 1500 টাকা দিয়ে দাও। তো ওই মুহূর্তে আমার আম্মুকে বলতেছে তোর মেয়ের জন্য আমি ওর বাবাকে দেখতে যেতে পারিনি, আর আমি তোর মেয়েকে মরে গেলেও টাকা দিব না। কিন্তু আমার রেজিস্ট্রেশনের কথা বলে আমার এক আঙ্কেলের কাছ থেকে আমার বাবা 10,000 টাকা আনছে, ওই টাকাটা আমাকে দেয়নি। Okay. তো 1500 টাকা চেয়েছে, আম্মুকে দেয়নি, আম্মুকে এক লাথি দিয়ে ফেলে দিল। আম্মু প্রচুর পরিমাণে মাথায় আঘাত খেলো। এই আঘাত নিয়ে আবার আম্মু আব্বুকে কান্নাকাটি করে বললো দিয়ে দাও না 1500 টাকা, 1500 টাকা দিলে কি হয়। তো ওই মুহূর্তে আম্মু বলতেছে যে তুমি যদি না দাও তাহলে আমি ফাঁস নেব। দিস ইজ আনথিঙ্কেবল স্টোরি এবং আমরা সবসময় একটা কথা বলি যে মানুষ বাধ্য হয়েই অন্যায়ের পথ বেছে নেয়। কেউ আসলে ইচ্ছা করে অপরাধী হয় না। লোভ একটা অবশ্যই কারণ, কিন্তু লোভে পড়ে কতজনই বা আমাদের সমাজে অপরাধী হন। তার চাইতে বাধ্য হয়ে যে অপরাধী হন সেটার সংখ্যা বোধ হয় বেশি। যাহা বলিব সত্য বলিব, ওর পরিসংখ্যান সবসময় সেই কথাটিই বলে। 5 মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আঞ্চিকি ভিয়ার সাথে আপনি শুনছেন শিশিরের জীবনের অপ্রিয় সত্য প্রিয় শ্রোতা। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি বলুন, আপনি যেখানটায় থেমেছিলেন তারপর। আম্মু বলতেছে আমি ফাঁস নেব। তো আব্বু বলতেছে তুই ফাঁস নেই, আমার কিছু করার নেই। তো ছেলেও নিছে, তুইও নেইস। তো এই কথাটা শোনার পরে তা আমি জোরে জোরে চিল্লায় বলতেছি তুমি যে এই কথা বললা, আমি কিন্তু খারাপ হয়ে দেখাই দিব, তোমাদেরই নাম যাবে, আমার কিচ্ছু হবে না। তো আব্বু বলতেছে খারাপ হ গিয়ে, যদি তুই খারাপ হতে পারিস হ, আমার তো কিছু বলার নাই, আমি তো আগেই বলছি তুই দেহ ব্যবসা কর কি।
এই কথাটা বলতে বলতে একটা পর্যায়ে আম্মু বলতেছে, তুই কান্নাকাটি করিস না, আমি দেখি কোথাও থেকে ম্যানেজ করতে পারি কিনা। তো পাশের বাসার এক আন্টির কাছ থেকে 1500 টাকা ম্যানেজ করে আমার রেজিস্ট্রেশনটা হয়। তো যখন রেজিস্ট্রেশনটা হয়, এখান দিয়ে আরেকটা কথা বলতে ভুলে গেছি। এর মাঝখান দিয়ে আমার একটা ছেলের সাথে ফোনে কথা হয়। জি। আমি যখন ক্লাস 10 এর নতুন নতুন, তখন আমি একটা রেডিওর প্রোগ্রামে যাই। তো রেডিওর প্রোগ্রামটা এমন ছিল আর্জিং কোর্স করাবে। তো আমি অসম্ভব ভক্ত ছিলাম আরজেদের। তো আমার ভক্ত থাকার কারণে আমি ওই স্কুলে যখন আসে, যে স্কুলের কিছু স্টুডেন্টদের নিয়ে ওখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করাবে, তো আমি ওখানে নামটা দিয়ে দিই। নামটা দিয়ে দেওয়ার পর আমার একটা কল আসে ওখানে প্রোগ্রামের দিন। তো ওই প্রোগ্রামটাতে আমি যাই। প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার পরে তো আমি মহা খুশি। আমার স্বপ্ন পূরণ হইতেছে। আমি আরজে দেখছি। আমি আরজে হব। আমি ভাবছি যে 9-10 এ থাকাকালীন আরজে হওয়া যায়। তো ওই সময়টা থেকে ওই যে কোর্সের যে মালিকটা ছিল, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সে আমাকে খুব গাইডনেস ভালো করে পড়াশোনা করো। তুমি ভালো একটা আরজে হতে পারবা। তোমার ভয়েসটা খুব সুইট। তুমি খুব সুন্দর করে কথা বলতে পারো। প্রেজেন্টেশন তোমার অনেক ভালো। ওকে, তুমি ভালো করে পড়াশোনা করো। তোমাকে কথা দিচ্ছি ইন্টার এর পরে তোমাকে আরজে তৈরি করে দেব। তো ওনারই এক রিলেটিভ, মানে কিরকম রিলেটিভ আমি তা জানি না। ওনার কাছ থেকে নাম্বারটা চুরি করে নিয়ে গিয়ে আমাকে কল দেয়। উনি থাকতো হলো বাহরাইন। বাহাইন। মানে যে ছেলেটার সাথে আমার কথা হয়, বাহরাইন থাকতো। আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। বাহরাইন থাকতো। তো ওই ছেলের সাথে আমার কথা হয়। ওই ছেলে যখন ফার্স্ট কল দিত, আমি খুব বিরক্ত মনে করতাম। কেন কল দিচ্ছে? তো একেক দিন একেক নাম্বার থেকে কল দিচ্ছে। তখন আমার জানা ছিল না যে বিদেশের নাম্বারগুলো নেট থেকে আসে। তো একদিন বকা দিয়ে কথা বললাম, "এই তুই আমার ফোন দিস কেন? তুই আমাকে ফোন দিবি না। আর একেক দিন একেক নাম্বার দিয়ে কেন কল দিস? তোর যদি সাহস থাকে একটা নাম্বার থেকে কল দিস।" তো উনি আমাকে বলতেছে, "দেখো তুমি তুই-তামারি করো না। তুমি তুই-তামারি করলে জিনিসটাকে ভালো দেখায়। তুমি এত সুইট একটা মেয়ে। এত সুইট করে কথা বলো। তারপরে আমি তুই-তামারি করতেছি। তুই আমাকে কল দিবি না। তুই যদি আমাকে কল দিস তাহলে কিন্তু খবর আছে।" এই কথাটা বলে সেদিন রেখে দিই। আবার কল দেই বিদেশি নাম্বার দিয়ে। তো তখন আবারও সেই লোকের ভয়েস পাওয়ার পরে সেদিন ওই লোকটাও খুব রেগে যায়। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। ওনার সাথে আমার প্রায় এরকম ১ সপ্তাহের মতো কথা কাটাকাটি হয়। মানে এটা পিতেস্টের আগের কথা। জি। ১ সপ্তাহের মতো কথা কাটাকাটি হয়। তো পর্যায়ে কেন জানি ওই লোকটাকে আমার সহ্য হয়ে যায়। আর এর দিক দিয়ে তো ফ্যামিলি প্রেশার ছিল। তো রাগের মাথায় আমি সহ্য করে ফেলি। এই লোকটাকে আমি কোনো একটা কাজে লাগাবো। আমার কোনো একটা কাজে লাগাবো। কোনো একটা কাজে লাগাবো মানে হচ্ছে আপনার সেই যে প্ল্যান ছিল আমি ওনাকে ও করবে। একটু আমার প্রতি সফট কর্নার তৈরি করে তারপরে আমি ওনার কাছ থেকে কিছু টাকা নেব। তো যে কথা সেই কাজ। তো ওই লোকটা ম্যারিড পারসন ছিল, আমি জানতাম না। ওই লোকটার প্রায় 40-41 এর মতো বয়স ছিল। সেটাও আমি জানতাম না। তো ওই লোকটার সাথে কথা বলতে ওই লোকটা আমার মামার বিয়ে আসে। তো মামার বিয়েতে যাবো, ফোন তো একটা। তো আমার মা বলতেছে যে, "মামার বিয়েতে যাবি? কথাবার্তা কম বলবি।" তো আম্মু দেখতো কথা বলি। কার সাথে কথা বলি? শিখার সাথে কথা বলতেছি। তো আম্মু শিখাকে খুব বিশ্বাস করতো। যে, "শিখার সাথে কথা বলতেছিস? আচ্ছা ঠিক আছে বল।" আমি ওভাবে বুঝতেই দিতাম না যে আমি অন্য কারো সাথে কথা বলতেছি। এই ব্যাপারগুলো কিন্তু আমার মা জানে না। আমার ফ্যামিলি মেম্বার কেউ জানে না। আচ্ছা। তো ওই সময় করলো কি, মামার বিয়েতে যাবো। তোমার তো কিছু টাকা লাগবে, তাই না? মামার বিয়েতে যাবা। আম তারপরে আন্টির কাছে ফোন থাকবে। আমি ফোন কি করে দেব? বা আম্মুর কাছে আবার ফোনটা আমি বেশিরভাগ থাকতো। তখন আমি ফোনটা তেমন এভেইলেবল ইউজ করি না। তো আমি বলতেছি, "তা কি করব? কিছু করার নাই।" তখন মানে আমি উনার প্রতি একটু সফট কর্নার দেখাইতেছি। তো উনি আমাকে বলেই ফেলছে যে উনি আমাকে ভালোবাসে। তো আমি বলতেছি, "কিছু করার নাই। আমি কিছুদিন তোমার সাথে কথা নাই বলি। তখন তুমি করেই বলি।" তো উনি আমাকে বলতেছে যে, "ঠিক আছে, আমি তোমাকে ৫,০০০ টাকা পাঠাই। মানে যাতে তুমি একটা ফোন কিনে হ্যাঁ, তুমি একটা ফোন কিনতে যেতে পারো।" তো আমি আমার বান্ধবীর মাধ্যমে ৫,০০০ টাকা উঠাই। ওর আবার অ্যাকাউন্ট ছিল। এই আপনার শুরু হলো। আমার শুরু হলো যে ছেলেদের সাথে কথা বলা। কথা বলা এবং তাদের কাছ থেকে টাকা আদায় করা। তো ওই দিল, দেওয়ার পরে আমি কি করলাম, আমি কম দামে একটা সেট কিনলাম। বাকিটা আমি জামাকাপড় কিনে-টিনে শেষ করে দিয়েছি। তো আমার আম্মু জিজ্ঞেস করতেছে, "তুই জামাকাপড় কোথায় পেলি?" তো আমি বললাম যে, "মা শিখা দিছে।" তো শিখাকে আমি আবার শিখাই দিছি। "শিখা, তোকে যদি আম্মু বলে যে জামাকাপড় কোথায় পেলি? তো তুই বলবি, 'হ্যাঁ, আমি দিছি।'" তো শিখাকে আমি এর জন্য আবার ৳200 লোড করে দিছিলাম আমার মোবাইলে। আচ্ছা, আচ্ছা। ওকে। তো ও ঠিক সেভাবেই বলল, "আচ্ছা ঠিক আছে, জামাকাপড় আমি দিছি এটাই বলবো।" তা আম্মু গলগল করতেছে, "শিখা মা, তুমি কি টাকা দিছো ওকে জামাকাপড় কিনতে?" বলে, "হ্যাঁ আন্টি, আমি তো ওকে টাকা দিছি জামাকাপড় কিনতে।" তো ওই লোকটার সাথে প্রতিনিয়ত কথা হতো। ওই লোকটা আমার প্রতি খুব উইক হয়ে পড়লো। শারীরিক কোনো কথা হতো না। জাস্ট আমি একটু সেক্সি ভয়েসে কথা বললে উনি গলে যেত। আমি যদি বলতাম, "এখন সামনে থাকলে আমি তোমাকে
তোমার এগুলো বললে উনি গলে যেত, দেখা যেত উনি খুব গদগদ হয়ে গেছে। তো একদিন আমি হঠাৎ করে বলতেছি যে আমার না কিছু টাকার দরকার, তুমি আমাকে টাকা দিবা? তো বলতেছে কত দরকার? আমি বলি, কত বা দরকার, তুমি কি দিতে পারবা এই মুহূর্তে? যদি দিতে পারো তাহলে বলো। বলছে বলেই দেখো আমি দিতে পারি কি না। তো বলতেছে তো ৬-৭ মতো দরকার। তো ও আমাকে তখন ৭,০০০ টাকা পাঠাইলো, আবারও সে একই হিসেব টাকা পাঠাইলো। তো ওই টাকাটা দিয়ে আমি আমার টিচার খরচটা দিলাম। আমি আমার মাকে বুঝতেও দিলাম না যে আমার টিচাররা যে খরচটা পাইতো সেটা আমি দিছি। তো আমার মা তো বলতেছে, "তুই টিচারের কাছে পড়িস না, এ করিস না। তো তোর তো এসএসসি রেজাল্ট ভালো হবে না।" তো টিচারের কাছে টাকাটা দেওয়ার পর আমি টিচারকে ছেড়ে দিলাম। মানে ২-৩ মাস আমি পড়লাম। ২-৩ মাসে পড়া আমার তেমন হয়ও নাই। তো ওই যখন আমি আ টিচার ছেড়ে দিলাম, আম্মু আমাকে আবার বলতেছে, "টিচার গুলো ছেড়ে দিলি তাহলে এসএসসিতে পাস করবি কিভাবে?" তো আমি বলতেছি, "আল্লাহ আমাকে পাস করাবে।" তো টিচার প্রায় আমার ৩ টা টিচার ছিল। অ্যাকাউন্টিং ছিল, ইংলিশ ছিল আর ম্যাথ ছিল। তো ওই ৩ টা টিচারের টাকায় ৭,০০০ টাকার কিছুটা দেওয়ার পরে স্কুলে কিছু টাকা দিতে হয়। তো আমি ২ মাসের মতো পড়ার পরে সিলেবাস তো কমপ্লিট করতে পারি না। যেহেতু আমার 9 এ কোনো পড়া হয় নাই। তো 10 এও আমি সিলেবাস কমপ্লিট করতে পারি না। কমপ্লিট করা না কারণে আমি মানে টাকার অভাবেই টিচারটা ছেড়ে দিলাম। তো এইভাবে ওই লোকটার সাথে আমার পরিচিত। জি। তো ওই যে বললাম রেজিস্ট্রেশনের টাকা। রেজিস্ট্রেশনের টাকাটা জোগাড় করার পরে যেদিন লাস্ট ডেট, সেদিন আমাকে আমার স্যার ফোন দিয়ে বলতেছে, "তুমি যদি এই মুহূর্তে টাকা না দাও পরে স্কুলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।" True. তো ওইখান থেকে আমার মা মানে আমার ভাইকে দেখতে গেছিল। তো আমার ভাইকে দেখতে যাওয়ার পর আমার মা আবার কয় কি, তার ছেলে তো, তার জন্য একটু হলেও লাগে। আমার রেজিস্ট্রেশনের টাকা থেকে আবার তার জন্য ওষুধ কিনে নিয়ে গেল আর কিছু খাবার কিনে নিয়ে গেল। তো ওখানে আবার টাকা শর্ট থাকার কারণে আবার মামাদের কাছ থেকে নিতে হলো। তো মামাদের কাছ থেকে নেওয়ার পরে মেবি ২০০ কি ১৫০ টাকার মতো শর্ট ছিল রেজিস্ট্রেশনের টাকায়। তো আমি বলছি, "মা, আমার জন্য স্কুলের এত বড় একটা ক্ষতি হবে? তুমি একটু তাড়াতাড়ি আসো।" তো আম্মু খুব তাড়াতাড়ি আসে। তো আর বোর্ডে চলে যাবে আমাকে বাদ দিয়ে। মানে আমাকে আর নিবেই না। তো ওই সময় মা আসে। আসার পরে স্যারের কাছে আসে। স্যারকে বলতেছে যে, "কি করে যে আপনার বলি ২৫০ টাকা শর্ট। আমি কি করে?" তো স্যার বলতেছে, "এটা তো আগে বলবেন। ২৫০ টাকা শর্ট। এখানে যদি ১-২ হাজার টাকাও শর্ট থাকতো আমি আপনাকে দিতাম।" ওকে। যেহেতু একটা লাইফের ব্যাপার। তো ওইখানে দেওয়া হয়ে যায়। ওই সময়টা চলে যায়। চলে যাওয়ার পর ওই লোকটার সাথে তো আমার কন্ট্রাক্ট আছেই। কথাবার্তা বলতেছি। কথাবার্তা বলতে, বলতে একসময় ওনার কাছ থেকে প্রায় আমি ১২-১৩ হাজার টাকা উপরে নিয়ে নিলাম। তো ওই লোকটা আমার প্রতি পুরোই উইক হয়ে পড়ছে। তো একটা সময় ওই যে বললাম যে ভাইয়াটার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। যে এই যে আর্জিং কোর্সে ইয়েটা খুলছিল। তো সেই ভাইয়াটা কিভাবে জানি জানতে পারে যে তারই এক রিলেটিভ এর সাথে আমার কথা হয়। তো ওই ভাইয়াটা আমাকে বলতেছে যে, "তুমি কি জানো এই লোকটা কিরকম?" আমি বলতেছি, "না।" আর বাসার রাগের কারণে আমি ডিসাইড করেই ফেলছিলাম এই লোকটা আমি বিয়ে করব। তো ওই লোকটা বলতেছে, "তুমি তো জানো না এই লোকটার ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে। আর সাথে এই লোকটা বয়সও অনেক বেশি। ৪০-৪১ এর উপরে। তুমি এই লোকটাকে কেন বিয়ে করবা? তোমার এত অল্প বয়স।" উনি আমাকে বোঝানোর চেষ্টা করে। তা আমি ওনাকেও খুব অপমানিত করি যে আমার লাইফ আমি যেভাবে খুশি সেভাবে চালাবো। আপনার কি? তো এক পর্যায়ে আমার মাও এই ব্যাপারটা জেনে যায়। আমার মা আমার খুব রিকোয়েস্ট করে যে, "মা, তুই এই কাজটা করিস না। দরকার হলে আমি আমার ২ টা কিডনি বিক্রি করে দিব তোরে পড়ানোর জন্য। তুই যাতে সুখে থাকিস। আজ পর্যন্ত তো তুই যা চাইছিস আমি তাই দিছি। কোনো কিছুর অভাব রাখি নাই। এত কষ্ট করে হলেও আমি তোরে পড়াইতেছি। তুই কেন এমন করতেছিস?" তো আমি তখন ওই কথাটা বলছিলাম, "বাবা বলছিল না আমাকে দেহ ব্যবসা করে পড়াশোনা করতে? তো এইজন্য আমি খারাপ ভেই। আর আমি এটা করবই। আর আমি এই লোকটাকে বিয়ে করব। এই লোকটা ৪০ হোক ৪১ হোক আমি বিয়ে করব।" তো এই কথা বলার পরে আম্মু এক পর্যায়ে খুব হার্ড হয় এই কথাটা শোনার পর। তা আম্মু বলতেছে, "আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি মন চায় তুই তা কর।" তাও তো মায়ের মন মানে না, প্রতিনিয়ত বাধা দেয়। তো এর মাঝখানে আরেকটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। সেও রং নাম্বারে আসে। সে ফোনে আমাকে কল দেয় রাত ৩ টার দিকে। তো মিস কলের মতো তার পরের দিন আমি আবার ব্যাক করি। তো ফোনটা বন্ধ পাই, ২ টা টেক্সট আসে। অটো যে টেক্সট গুলা থাকে ওগুলো আসে। তো আমি বলি ফ্রড ব্যাপার এরকম করে বকা দিতেছি ওই ছেলেটাকে। তো ওই ছেলেটাকে এই সাইডে তো উনি আছেই। আর ওই ছেলেটা। তো বকা দেওয়ার পরে ওই ছেলেটা ফোন ব্যাক করছে। ব্যাক করার পরে ওই ছেলেটা বলছে, "সরি, আমি তো কালকে আপনাকে মানে একটা ডিজিটের ভুল হওয়ার কারণে ফোন দিয়ে দিছিলাম। আপনি কিছু মনে করেন না।" তো ওই ছেলেটা আমার ভয়েস শুনেই পাগল হয়ে গেছে। ওকে।
তা আমি হাসতে হাসতে বলতেছি কিরকম পাগল, আপনি ভিজিট ভুল করে ফেলছেন রাত 3টার দিকে, পাগলামি করার জায়গা পান না। তো ও আমার হাসি আর আমার ভয়েস শুনে পাগল হয়ে গেছে। তো এরপরে ওই ছেলেটা কল দেয়, আমি ফার্স্টে খুব খারাপ ব্যবহার করি, খারাপ ব্যবহার করতে থাকি যে আমার কাছে আর কল দিবেন না, কেন কল দেন, আপনার বাসায় কি মা বোন নাই? ইনফ্যাক্ট এটা আপনি ন্যাচারালি করছেন নাকি এগুলো প্ল্যান করেই করছেন? না, ওই ছেলেটার সাথে আমার কোনো প্ল্যান নেই। ওকে, আর যে যতজনই আসছে, সবই প্ল্যান করে। না প্ল্যান করে না, মানে আমি নিজের ইচ্ছে কোনোটা আনি নেই, সবাই রং নাম্বার আমার সাথে কালেকশন। কিন্তু আপনার টার্গেটই থাকতে এটাই যে আর যে আসতো যদি আমার প্রতি ফেসে যেত, তখন আমি বলতাম যে না, আমি একে কোনো কাজে লাগাবো। ওকে, মানে কাজে লাগাবো বলতে কি আমি টাকা আর্ন করি তুমি। ওকে, তো ওই যে বিদেশি ছেলেটা এই ব্যাপারটা নিয়ে খুব লেগে যায়। ওই বিদেশি ছেলেটা বলে যে দেখো, আমার বয়স পড়া খুব কম, এই জন্য আমি বিয়ে করতে চাচ্ছি। তুমি তো অল্প বয়সের মেয়ে, তোমার তো বেশি হবে, তুমি এসব ব্যাপারে কিছু বোঝো, আর তুমি দেখতেও খুব। একটা পর্যায়ে কথাটা আমাকে বলতেছে যখন আমি ওনার বিয়ের কথাটা বলি। তা আমি বললাম, আপনি কিভাবে দেখছেন? বলে আমি আমার ওই রিলেটিভের অফিসে তোমাকে দেখি, আর তোমার সাথে আমি খুব মজা পাবো। তো আমি একটা পর্যায়ে খুব রেগে গিয়ে বললাম, এই কারণে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? এই কারণে আপনি আমাকে টাকা ইনভেস্ট করছেন আমার পিছে? আমার প্রতি কোনো ভালোবাসা নাই? ভালোবাসা আছে, কিন্তু মেইন উদ্দেশ্য আমার এইটা। সে আমাকে এই কথাটা বলে। এই কথাটা বলার পর ওনার সাথে আমার খুব ঝগড়া লাগে এই ব্যাপারটা। উনি আমাকে আবারও বলতেছে যে দেখো, বোঝার চেষ্টা করো, পৃথিবীটাই জন্য, অন্য কিছুর জন্য না। এই জন্যই আমি তোমাকে পছন্দ করছি, আর তুমি দেখতো ওরকম, তোমাকে ভালো লাগে, আর তোমাকে যে দেবে সেই পছন্দ করে। তো একটা পর্যায়ে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করবো, আপনার বউ বাচ্চা নিয়ে বিয়ে করবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কিছু চাহিদা আছে। উনি বলতেছে কি, আমার প্রতি মাসে 20,000 টাকা করে লাগবে। আমি তখন বললাম। ওকে, তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে। তো উনি আমাকে বলছে বিয়ের পরে উনি আমাকে বাহরাইন নিয়ে চলে যাবে। তো বাহরাইন নিয়ে চলে যাবে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বাহরাইন যাবো ঠিক আছে, বাট আমার প্রতি মাসে 20,000 টাকা করে আমার হাতে দিতে হবে। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই টাইমটাতে ওনার যে রিলেটিভ, ওনার কাছে আবার শুনতে পারি ওনার বউ যে, মানে আমার যার সাথে কথা হয়, তার পেটে বাচ্চা, সে প্রেগনেন্ট। এটা শোনার পরে আমি ওই ভদ্রলোকের সাথে আবার কথা বলি যে আপনার বউ তো পাওয়ার নেই, তাহলে উনি প্রেগনেন্ট হলো কি করে? আপনি তো মিথ্যে বলছেন আমার সাথে। তুমি বিশ্বাস করো, ওর নাই, আর এই বাচ্চা আমার না, তো কার? তো এই ব্যাপারটা নিয়ে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে একটা পর্যন্ত নাকি স্টপ করে দিই। স্টপ করে দিয়ে ওই যে ওই ছেলেটা, যে ছেলেটার কথা বললাম, যে একটা সময় পরিচয় হয়, ওই ছেলেটা থাকে মিরপুর। ওই ছেলেটার নামটাও আমি বলতে চাচ্ছি না। তো ওই ছেলেটার সাথে আমার কথাবার্তা হয়, প্রতি রাতে কথাবার্তা হয়। তো দিনে দিনে দেখা যেতেছে ওই ছেলেটা আমার প্রতি খুব উইক হয়ে পড়ছে, ওকে, খুবই উইক হয়ে পড়ছে। তো ওই ছেলেটার থেকে আমি খুব বড় কিছু অ্যামাউন্ট নিই নেই। ওই ছেলেটাকে শুধু বলতাম আমার মোবাইলে 100 টাকা রিচার্জ করে দিস তো, ওকে আমি তুই করে করবো। ও আমাকে রিচার্জ করে দিত। তো আমার এরকম করতে করতে এসএসসি পরীক্ষা চলে আসে। এসএসসি পরীক্ষার সময় ওই ছেলেটা আমাকে প্রপোজ করে। তো এটলিস্ট আমি বুঝতে পারলাম ওই ছেলেটা আমাকে লাভ করতে শুরু করছে। ওই সময় এসএসসি পরীক্ষার সময় আবার ওই লোকটা ফিরে আসে। ওই লোকটা বলতেছে দেখো, যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও, তুমি আমার কাছে ফিরে আসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ফিরে আসবো কিভাবে? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার এসএসসি পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে তুমি পাসপোর্টের জন্য আমাকে ছবি টবি পাঠিয়ে দিও। আমার খালাতো ভাই গেছে, ও পাসপোর্ট করে দিবে, আমি ভিসা পাঠিয়ে দিই। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভিসা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার উদ্দেশ্য, আমি ওর কাছ থেকে এবার টাকা নিয়ে আমি ওকে না করে দিই, আমি ওর কাছ থেকে টাকা নেব। তো আমি ওরে বললাম কি আমাকে কিছু টাকা পাঠান। তো আমাকে প্রায় 7-এর মতো পাঠায়। এরকম পাঠানোর পরে পরবর্তীতে আমি বলছি আমি আপনার সাথে মজা করছি, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি কি করে ভাবলেন আপনার 40 বছর বয়স আমি আপনার সাথে যাব? তো উনি আমাকে বলতেছে তুমি আমাকে কাঁদাইলা, এর পরিণতি অনেক খারাপ হবে। তো পরীক্ষা দিতে দিতে ওই ছেলেটার সাথে যে মিরপুরে থাকে তার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। ওর কাছ থেকে আমি কোনো বিগ অ্যামাউন্ট নেই না। এর মাঝখানে ভুলে গেছি যে আমি টিউশনি যে করাইতাম, আমি টেস্ট পরীক্ষার সময় দেখা যেত সকালে আমার পরীক্ষা, আমি সারাদিন টিউশনি করায় এসে রাত 11টা বাজে পড়তে বসি। তো সেই টিউশনিটা আমার এসএসসি পরীক্ষার সময় থাকে। তো আম্মু বলতেছে তোর এসএসসি পরীক্ষা যদি টিচার না রাখি তুই পড়বি কিভাবে? তো আমার পরীক্ষার 1 মাস আগে টিচার রাখা হয়। Okay. তো পুরো 9-10 2 বছরের সিলেবাস আমার 1 বছরে কভার করতে হবে। আমি কি করে এটা পারবো? প্রেশার পড়ে গেছে। আর স্কুলে আমার পুরোপুরি চ্যালেঞ্জের মতো একটা আমি ছুড়ে দিয়ে আসছি যে আমি পাস করে দেখাবোই স্যার। তো ওই সময়টা আমাকে দেওয়া হয়, আমি পড়তে থাকি। পড়তে, পড়তে একটা টাইমে আমি অসুস্থ হয়েছি। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই যে মিরপুরের ছেলেটা ও আমাকে আবার প্রশ্ন-টশ্ন জোগাড় করে দিতেছে। তো অসুস্থ অবস্থায় এসএসসি পরীক্ষা দেই। ওই সময়টা ওই ছেলেটা আমার সাথে কথাবার্তা বলে। তো এর মাঝখানে আরেকটা বিদেশি পার্সনের সাথে আমার কথা হয়। সে থাকে সৌদি আরব। তার কাছে আমি টাকা তেমন চাইতাম না। সে ফোনে আমাকে 200, 300, 400 র মতো লোড করে দিত। আচ্ছা,
তো একটা সময় আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন ওই লোকটা সৌদি আরব থেকে আসে, সে শপিং করে নিয়ে আসে, আমাকে একটা পারফিউম দেয়, একটা ড্রেস দেয়। তো ওই সময়টা আমি ওই লোকটাকে প্রচুর পরিমাণে টাকা খরচ করে মানে খাওয়া দাওয়া করে পরবর্তীতে ওই লোকটার সাথে আর কন্ট্রাক্ট রাখি না। তো ওই যে ছেলেটা মিরপুরের, ওই ছেলেটার সাথে আমার দেখা হয়। তো এখানে আরেকটা কথা বলি, আমি যে বুলবুলি একাডেমিতে গান শিখতাম, জি। তো ওই ছেলেটাদের একটা ব্যান্ডের দল ছিল, ওই ব্যান্ডের দলের একটা ভোকাল দরকার ছিল, মেয়ে ভোকাল। তো ওই মেয়ে ভোকাল হিসেবে ওর যে ফ্রেন্ড, মানে আমার ওই মিরপুর ফ্রেন্ডের যে ফ্রেন্ড, সে বলতেছে যে দেখ শিশিরের তো ভয়েস খুব সুন্দর, ও খুব সুন্দর করে গানও গাইতে পারে, তো ওকে আমরা ভোকাল হিসেবে নেই, আমাদের ব্যান্ডটা খুব জমবে। আচ্ছা। তো আমাকেও অফার করলো, আমি আম্মুকে ব্যাপারটা জানাইলাম। আম্মু ফার্স্ট টাইম ইগনোর করলো, যেহেতু গানের ব্যাপার আম্মু তেমন কিছু একটা বলেনি। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি গান দিয়ে কিছু করতে পারো ভালো। এখান দিয়ে তো আমার বাবার শারীরিক টর্চার আছে, মানে মারধর তো আছেই। তো ওই মারধর করতেই থাকে, আম্মুকেও করতে থাকে, আমাকেও করতে থাকে, বিয়ের জন্য মাঝখানে আবারও প্রেশার দেয়। তো এই পর্যায়ে আমি ওই মানে মিরপুরের ওই ছেলেটার সাথে মানে ওই ব্যান্ডের দলে যোগ দিই ভোকাল হিসেবে। বিরতির শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে এ পর্যায়ে একটু থামতে হবে। মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পর আমি আনজিকি বিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। তো সেই ঝগড়ার সময় আমার ওই খালামণি কোনো একভাবে আমার ওই বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলে। ওকে, বাট ওই সময়ে তুমি যাকে দেখলে তাকে তুমি আগে থেকে চিনতে কিনা? হ্যাঁ, আগে থেকে চিনতাম। আগে থেকে কিভাবে চিনতে? বিকজ খালামণির সাথে কয়েকবার আমাদের বাড়িতে আসছে, ওকে। তো সেভাবে আমি চিনি। খালামণি মানে কি আপন খালামণি ছিল নাকি আপন না, একটু দূরের। তোমার মায়ের বান্ধবী ছিল? না, আমার আম্মুর খালার মেয়ে। তোমার আম্মুর খালার মেয়ে, সেই মেয়ের হাজবেন্ড হচ্ছে এটা? হ্যাঁ। ওকে, তোমার আম্মুর খালা। তো খালা মানে কি আপন খালা? না, সেটাও দূরের? দূরের। তো তার সঙ্গে তোমার দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছে? সেটা দেখা হয়েছিল, আমি এলাকার ভিত্তিকে নর্মাল খালো হিসেবে চিনতাম তাকে। তো পরবর্তীতে যখন আমার বাসায় দেখি তখন তার না তুমি আমাকে বলো, কারণ আজকের এই স্টোরিটা খুব সেন্সিটিভ একটা স্টোরি। তুমি ভালো করে গ্রাফ না করতে পারলে অনেকেই বিলিভ করতে পারবে না, এবং সে জায়গা থেকে আমার অনেক প্রশ্ন আছে তোমাকে। তোমার দেখা হয়েছে কোথায় ফার্স্ট তার সাথে? আমার ফার্স্ট দেখা খালামণির সাথে, আমি তাদের বাসায় তাকে দেখছি। খালামণির সাথে তুমি তাদের বাসায় কেন গিয়েছিলে? ছোটবেলা ছিলাম, তার ছেলে ছিল আমার বয়সী, তো তাদের সাথে খেলতাম। তো একদিন গেছি, আমি খালামণির হাজবেন্ডকে কখনোই দেখিনি, বিকজ সে বাইরে ট্যুর দিয়ে জব করতো। তো ওই দিন যখন আসে, তো তার সাথে ছোটবেলা তার সাথে একবার আমার দেখা হয়েছিল। অ্যান্ড উনি একটা কারখানায় জব করতো যেখানে কিনা পেন্সিল তৈরি করতো, অ্যান্ড উনি আমাকে একবার পেন্সিল গিফট করেছিলেন, তারপরেই আমি তাকে চিনি। ওকে, সো এটা কি তোমার বাসার আশেপাশে ছিল? এটা আমার বাসা থেকে কিছু দূরে ছিল, মানে তোমরা যেখানে থাকতে তার সাথে 7 মিনিটের রাস্তা। ওকে, ফাইন। তারপর তো দেখার পর আমি অবাক, অ্যান্ড দেখলাম যে তার ড্রেস আপ চেঞ্জ। মানে একটা মানুষ ড্রেস আপ স্বাভাবিক, কারো বাসায় আসলে আমরা যেরকম ড্রেস আপ পরে আসতে দেখি, উনি সেরকম ছিল না। আমার বাবার ড্রেস আপ পরা ছিল। তোমার রুমে, তোমার মায়ের রুমে তোমার বাবার ড্রেস পরা? হ্যাঁ, আই মিন রাতে যা পরে ঘুমায় মানুষ, মানে নাইট ড্রেসটা। ওকে। তো পরবর্তীতে আমি যখন আস করলাম, পরে মানে তোমার 2 ভাই কই ছিল? আমার 2 ভাই ঘুমোচ্ছিল তোমার মায়ের রুমেই? হ্যাঁ, আমার রুমে, আর আমি আলাদা রুমে। ওদের বয়স কত ছিল তখন? আমার বয়স, তোমার 2 ভাইয়ের বয়স? আমার 2 ভাইয়ের একজনের বয়স ছিল মেবি 4 বছরের মতো, আরেকজন একদমই ছোট, কি 6-7 মাস। তোমাদের রুম কটা ছিল বাসায়? বাসায় 3 রুম ছিল। বাসায় 3টা রুম ছিল, একটাতে তোমার মা থাকতো ভাইদেরকে নিয়ে, হ্যাঁ, একটাতে তুমি থাকতে, আরেক রুম খালি ছিল, এক রুম গেস্টের জন্য বা খালি ছিল। ওকে, হ্যাঁ। তো পরবর্তীতে যখন আমি দেখলাম, আমার মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়, কেন তিনি তার সাথে এত রাতে মিট করবে। অ্যান্ড আমি আম্মুর সাথে খুব খারাপ আচরণ করি, ঝগড়া করি ওই সময়, তখনই তার সামনেই ঝগড়া করতে থাকি। অ্যান্ড পরবর্তীতে সে যখন এই জিনিসগুলো দেখে, চেঁচামেচি হতে থাকে, আশেপাশে মানুষও চলে আসতে পারে, এই ভয়ে উনি ড্রেস আপ চেঞ্জ করে চলে গেছে। ওই সময় বের হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি যে বাসায় থাকতো, বাসার গেটম্যান ছিল না? গেটম্যান না, আমাদের বাসার মানে আমাদের বাসাটা ছিল এরকম যে আমার রুম ভিতরে, তারপর একটা মাঝখানে রুম, তারপর আমার রুম, আমি আবার বাইরের রুমে ঘুমোতাম। তোমার কয়তলায় থাকতে? তালা বলতে আমাদের তালা সিস্টেম নেই, মানে একতলাই সবকিছু টিন সেট, মানে তালা সিস্টেম, একতলা, উপরে ছাদ, মানে পুরো বাসাটাই ছাদ ঢালাই করা একতলা বাসা। ওকে, বাসায় কোনো গেটম্যান ছিল না? ওকে। তো গেটে তালা দেওয়া সবকিছু আমি করতো। পরে যখন চলে গেছে, অ্যান্ড আমার কাছে খুব খারাপ লাগে। অ্যান্ড আমি কেন, মানে আমার খাওয়ার সাথে আমুর নামে লেখা। এটা কি তোমার বাবা বানিয়েছে নাকি তোমার? আমার নানুর জমি ছিল, পরে আম্মুকে দিয়েছি। বাড়িটা তোমাদের? হ্যাঁ, আশেপাশে যে ভাড়া থাকে তাহলে তোমাদের ভাড়াটিয়া দ্বারা?
আশেপাশে ভাড়া বলতে বাড়িটা আমাদের আশেপাশে যারা থাকে তারাও তাদের মতো বাড়ি আনা। ওকে ফাইন, ঠিক আছে, সিনারিওটা বুঝতে পারছি আমরা। তারপর তো আমার কাছে খুবই খারাপ লাগে অ্যান্ড এই জিনিস মানে আমি তার সাথে আমার খালুর সাথে কেন খারাপ আচরণ করি এর জন্য আমার গায়ে হাত তুলে। ওই সময় তখন ওনার সামনে করে নাকি যাওয়ার না, পরে? উনি যাওয়ার পরে হ্যাঁ। তো প্রচুর গায়ে হাত তুলে and আমি সহ্য করতে না পারি লাস্ট মোমেন্টে আমি আমার মুখে ধাক্কা মারি যে তোমার লজ্জা করে না, এত রাতে একটা লোক নিয়ে এসে তুমি থাকতেছো আবার তুমি আমার গায়ে হাত তুলতেছো। তো আম্মু ওই যে এক ধরনের ইয়া থাকে মানে ওই যে ডাল ঘুটটায় যে ইয়াটা থাকে ডাল ঘুটনি, তো ওইটাতে আমার গায়ে হাত তুলে এন্ড আমার প্রচুর রাগ হয় যে কেন আমার গায়ে হাত তুলে। আমার ভাইরা কোথায় ছিল? আমার ভাইরা ঘুমোচ্ছিল তখনও ঘুমোচ্ছে। হ্যাঁ, তখনও ঘুমোচ্ছিল। তারপর যখন আম্মু আমার গায়ে হাত তুলে মানে আমি চিৎকার চেঁচামেচি করতেছিলাম, দেন আমার বড় মানে আমার মেঝো যে ভাইটা আছে ও উঠে যায়, উঠে প্রচুর ভয় পেয়ে যায় এত রাতে কি হচ্ছে। তো ও আবার খাটের কর্নারে চলে যায়। তো ও আবার আমার ছোট ভাইটাকে কোলে নিয়ে সাইডে গিয়ে বসে থাকে। ছোটজন তো ছোট ছিল, ওকে কোলে নিয়ে বসেছিল সাইডে অ্যান্ড আমার সাথে খুবই খারাপ আচরণ অ্যান্ড আম্মু আমাকে মারতে একবার আমার জামা ছিঁড়ে ফেলে। জামা ছিঁড়ে আমাকে ঘর থেকে বের করে দেয়, যে বাড়িতে তোর থাকার দরকার নেই, যে মেয়ে কিনা মাকে বুঝবে না, মার প্রবলেম বুঝবে না, সেই মেয়ের এই বাড়িতে থাকার দরকার নেই, তুই বাসা থেকে বের হয়েছে। একদিকে আমার জামা ছিঁড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। আমি এত রাতে কি করে আমাকে বাসা থেকে বের করে দেয়, আমার আরও খারাপ লাগে। আর আমি বাইরে কান্না করতে থাকি। পরে 6টার দিকে ভোর, তখন আমাকে ঘরে ঢুকায়। কটার সময় বের করতে তোমাকে? আমাকে বের করে দেয় তখন মেবি 2:30 বাজে, 2:30 কি 3টার দিকে। ওই 3টার সময় বের করে দিলে তুমি কোথায় ছিলে? বাইরে, গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েছিলে মানে 3 ঘন্টা তুমি ওখানে দাঁড়িয়েছিলে? হ্যাঁ, ওখানে দাঁড়িয়েছিলাম অ্যান্ড এর মধ্যে আশেপাশে কোনো লোকজন ছিল না? আশেপাশে ভোরবেলা এত রাতে তো কেউ থাকে না। তো আমি বাইরে আমাদের যে পিড়াটা ছিল ওখানে বসেছিলাম আমি। তো আম্মু সারা রাত আমাকে মানে কোনো কথাও বলে না অ্যান্ড রুমের ভিতরে থাকে। পরে আমাকে 6টার দিকে ঘরে ঢুকায়। ঘরে ঢুকানোর পর আমি আম্মুর সাথে আর কোনো কথাই বলি না, একদমই কোনো কথা বলি না, আমি আমার রুমে চলে যাই। তো ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? হু ইজ রাইট, হু ইজ রং, দ্যাট ইজ নট মাই পয়েন্ট। পয়েন্ট ইজ বাসায় এরকম একটা ঘটনা ঘটেছে, আমি এই মেয়েটার কথা চিন্তা করছি। আমি বলছি না তার মা রাইট অর রং, আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করবেন। এই মেয়েটা 3টা পর্যন্ত ক্লাস 9-এ পড়ুয়া একটা মেয়ে। যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলে একটা মানুষের, অ্যাডোলেসেন্স পিরিয়ডের মারাত্মক বয়সন্ধিকাল, খুবই সেন্সিটিভ একটা টাইম ব্যক্তিত্ব বিকাশের জন্য। এই মেয়েটাকে রাত 3টার সময় বাসা থেকে বের করে দেওয়া হয়েছে এবং সে গেটে 3 ঘন্টা ওখানে বসেছিল। তারপরে বাসায় ঢুকলে ওই বাসাটা তার কাছে কি পিসফুল মনে হবে না জাহান্নাম মনে হবে, এটা আপনি একটু ফিল করার চেষ্টা করেন। ওকে, তারপর যখন ঘরে ঢুকি তো আমি আম্মুর সাথে আর কোনো কথা বলি না। তো পরের দিন আম্মু সকালবেলা মানে নাস্তা বানায় খাওয়া দাওয়া করে চলে যায়, মানে আম্মুর রুমে তালা মেরে চলে যায়। তো আমি ঘুম থেকে উঠি 11টার দিকে, উঠে দেখি যে আম্মুর রুম তালা মারা অ্যান্ড আমি আমার রুমে আমার জামা কিন্তু অলরেডি ছিঁড়ে আছে অ্যান্ড চেঞ্জও করতে পারিনি। আম্মু আমাকে জাস্ট গেট খুলে দিয়েছিল। হ্যাঁ, স্কুল ছিল, স্কুলে যাওয়া হয়নি। তো আমার চেঞ্জ করতে আমি আমার রুমেও যেতে পারিনি। আমার রুমে আমার ড্রেস আপ যা ছিল, তো আমি আমার রুমে জাস্ট শুয়েছিলাম। কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। তার উপর রাতে এত কাহিনী গেছে, খুব ক্ষুধাও লাগছে আমার তখন। তো তখন এই জিনিস মানে কান্না করতেছিলাম, চিন্তা করতেছিলাম যে কেন আমি এই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আমি কেন মরে যাই না। তো পরবর্তীতে আম্মুর সাথে ওই যে কথা বলতো, তা আম্মু তাকে নিয়ে আমার বাসায় আসে। ওই যে ছেলেটার সঙ্গে কথা বলতো সেই ছেলেটা তোমাদের বাসায়, ছেলেটার নাম কি ছিল? ওই ছেলেটার নাম ছিল রাসেল। ওকে। তো ছেলেটার নাম ছিল রাসেল অ্যান্ড ও আম্মুর সাথে বাসায় আসে অ্যান্ড আসার পর পরবর্তীতে যখন আম্মু তাকে সব কিছু বলে অ্যান্ড বলার পর আমার ছোটো 2 ভাইকে আমার নানু বাসায় রেখে আম্মু তাকে নিয়ে আমার বাসায় আসে। ওকে। অ্যান্ড আসার পর তাকে বলে যে তুমি যা মেয়েকে বুঝাও। রাসেলকে বলে তোমাকে বোঝানোর জন্য? মেয়েকে বুঝাও। তো আমি তো নর্মালি তাকে দেখতে পারতাম না, সহ্য করতে পারতাম না, বিরক্ত লাগতো তার আমার প্রতি। তো তারপর সে বলে যে কি হয়েছে তোমার, কেন তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করতেছো। সে আমার রুমে আসার আগে একটা ড্রেস নিয়ে আসে, তো আমি পরে চেঞ্জ করি, তারপর তার সাথে কথা বলি অ্যান্ড সে আমাকে এমন কিছু জিনিস বুঝায় যে না, তারপর থেকে তার সাথে আমার একটু ভালো লাগা শুরু। তুমি ড্রেস চেঞ্জ করো মানে তার সামনে তুমি ড্রেস চেঞ্জ করো? না, তার সামনে করিনি। সে আমাকে দরজার ফাঁক দিয়ে ড্রেস দিচ্ছে, আমি নিয়ে চেঞ্জ করেছি, তারপর তার সাথে কথা বলেছি। ওকে, মানে তোমার অবস্থা এমন ছিল যে তুমি তোমার ড্রেসটা এমনভাবে ছিঁড়েছিল যে তোটা মানুষের সামনে যেতে পারবো না। ওকে। তো পরবর্তীতে আম্মু মেবি তাকে অনেক কিছু বলে। সে কি বলে? সে এসে বলে যে দেখো মানুষের লাইফে অনেক ভুল হয়ে থাকে অ্যান্ড তুমি কিছু মনে করো না, তোমার আম্মু যা করছে ভুলে যাও, আর এরপর থেকে কখনো করবে না, তুমি তোমার আম্মুর সাথে নর্মাল হয়ে যাও। ওকে, মানে সে অ্যাপোলজি করে তোমার আম্মুর প্রেক্ষাপটে? হ্যাঁ। তো পরে আমি বললাম যে সে কেন এগুলো করতেছে, আমার তো ভালো লাগে না অ্যান্ড আমি তো পড়াশোনা করতেছি, সে কেন এগুলো বুঝে না, আমিও তো খারাপ হয়ে যেতে পারি তার এই জিনিসগুলো দেখে। পরে সে বললো যে কেন তুমি তো বুঝো তাই না, তুমি তো একেবারেও বাচ্চা না, তোমার অলরেডি 13-14 বছর বয়স, তো বুঝো যেহেতু তুমি খারাপ হবে না, এটা আমার তোমার প্রতি বিশ্বাস। আর আমি এটা মনে করি যে তোমার আম্মু যা করছে এরপর থেকে আর কখনো করবে না, সে আমাকে গ্যারান্টি দেয় যে আর কখনো করবে না। তো হয়তো বা সে আম্মুকে বুঝায় যে না আমি অনেক আপসেট আছি বা অনেক খারাপ মোমেন্টস আছি, তো এই কারণে সে বলে যে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তো তার 2-3 দিন পর, 2-3 দিন আম্মুর সাথে আমার তেমন একটা কথা হয় না, জাস্ট
নর্মালি আম্মু মাঝে মধ্যে যদি জিজ্ঞাসা করে যে যা হয়েছে হয়েছে ভুলে যাও, তো জাস্ট খাওয়া দাওয়া এইটুকুই। ও এগুলো বলে যে যা হয়েছে হয়েছে ভুলে যাও, মানে এক ধরনের ছোটখাটো অ্যাপোলজি তার পক্ষ থেকে ছিল। ওকে, এবং তুমি বুঝতে পারছিলে যে মা খুব খারাপ একটা কাজ করেছে। হ্যাঁ, কাজ করেছে, আর যেহেতু সে বলেছে ভুলে যাও, তো আমি ভাবলাম যে হয়তো বা ভুলে যাওয়াটাই বেটার। এই জিনিসগুলো যত বড় করবো আরো বড় হবে। তো তারপরে তুমি এই রাসেল ছেলেটাকেও তো তুমি বলতে পারতে যে তুমি রাসেল ছেলেটার সঙ্গে মেশা বন্ধ করে দাও। হ্যাঁ, আমি তাকে মানে তার সাথে আমার এরকম কোনো কথা হতো না। আচ্ছা, মানে মার সঙ্গে তুমি এত ইজি ছিল না, এত ইজি ছিলাম না। তো বাবাকে ওই সময়টাতে কি ওই ঘটনার পর কি বাবাকে জানাচ্ছিল? ঘটনার পর আমার মায়ের সাথে বাবার কথা হয়, এন্ড আমার মা আমার বাবাকে আমাকে এমনভাবে উপস্থাপনা করে যে আমি 4-5টা ছেলের সাথে রিলেশন করতেছি, আমি তাদের সাথে ঘুরতে যেতে যাচ্ছি, বাইরে যেতে যাচ্ছি, আমাকে দিচ্ছে না, এই কারণে আমি আম্মুর সাথে খারাপ আচরণ করতেছি, এন্ড তার গায়ে হাত তুলছি। আমার বাবার কাছে আমার উপস্থাপনাটা ছিল এরকম। ওকে, এটা তুমি পরবর্তীতে গিয়ে জেনেছো? এটা আমি পরবর্তীতে জেনেছি। ফাইন, আমি স্টেপ বাই স্টেপ যাই। তারপর কি হলো? তো তারপর 2-3 দিন পর আমাকে চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যায়, এন্ড হ্যাঁ রাসেল, আমার আম্মু, আমি, আমার ছোট দু ভাই, তো আমরা সবাই মিলে ঘুরতে যাই। এন্ড ওই দিন যাওয়ার পর আমি আমার আম্মুর সাথে অনেকটা ফ্রি হই, যে না ওই দিন তার আচরণটা অনেক ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড আমি কখনো আমার আম্মুর কান্না সহ্য করি, যাই হোক আমার আম্মু যদি একবার কান্না করে তারপর আমার আর কিছু দরকার নেই। তো পরে রাসেলের সাথে ঘুরতে যাই, অ্যান্ড ওইখানে দেখি যে রাসেল আমাদের ফুল ফ্যামিলিকে খুব ভালোভাবে হোস্ট করতেছে, আই মিন টেক কেয়ার করতেছে, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড আমার টেক কেয়ারটা খুব বেশি করতেছে। এই ধরনের ব্যাপার কি তুমি তোমার বাবার কাছে কখনো পেয়েছো, যে লাইক তোমার বাবা তোমাদের কোথাও নিয়ে যাও? কখনো কোথাও নিয়ে যায় না আমাদেরকে। আমার যে 13-14 বছর বয়সে আমি কখনো আমার বাবাকে আমাকে মার্কেটে নিয়ে যেতে দেখি। আজকের এই স্টোরিটা ইজ ভেরি সেন্সিটিভ স্টোরি, কজ আপনারা বুঝে গেছেন এতক্ষণে যে স্টোরিটা কোন দিকে যাবে। কিন্তু স্টোরি ওই মোমেন্টের জন্য যারা ওয়েট করতেছেন তাদেরকে আমি বলবো যে লিভ দ্য স্টোরি, শোনার দরকার নেই আপনাদেরকে। কজ আজকের স্টোরির লেসনটা একটা মেয়ের বড় হয়ে ওঠা, মেয়ের জায়গাটা একটা ছেলেও হতে পারে, তার বড় হয়ে ওঠা এবং অত্যন্ত গোপনীয় একটা সামাজিক টানাপোড়েন বা ফ্যামিলিগত একটা টানাপোড়েন, সেই জায়গাটাকে তার ব্যক্তিত্ব বিকাশ, সব কিছু মিলিয়ে এটা খুব টাফ অ্যান্ড ভেরি সেন্সিটিভ একটা স্টোরি। এবং এই জায়গাটা থেকে আপনাদের যদি কিছু নেবার থাকে যে না আমি আমার সন্তানকে কীভাবে বড় করবো, আমার সন্তানের সাথে আমার আচরণটা কী হওয়া উচিত, বা সন্তান হয়ে বাবা মার প্রতি আমার কী পরিমাণ রেসপেক্ট দেখানো উচিত, কোন জায়গাটাতে আমাকে প্রাইভেসি মেনটেন করা উচিত, কোন জায়গাটাকে আমাকে এক্সপ্লোর করা উচিত, তাহলে বলতে পারবো আমাদের সিক্রেটটা সার্থক। আর যারা এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন যে না কী হয় দেখার জন্য, প্লিজ লিভ দ্য স্টোরি। বলো তারপর। তারপর বাইরে ঘুরতে যাই, অ্যান্ড তার টেক কেয়ারিংটা আমার কাছে খুব ভালো লাগে, যে সে আমাদের উপর খুব ভালো কেয়ার করে, অ্যান্ড তার আচরণটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড তারপরে তার সাথে আমি অনেকটা ফ্রি, মানে রাসেলের সাথে আমি অনেকটা ফ্রি কথাবার্তা বলি। তো তখন এপ্রিল মাস, মানে ভ্যালেন্টাইন ডে। ওকে, তো না এপ্রিল মাস, বৈশাখ, পয়লা বৈশাখ। অ্যান্ড পয়লা বৈশাখে সে আমাকে একটা ফুল কিনে দেয়, অ্যান্ড আমার স্কুলে প্রোগ্রাম ছিল, প্রত্যেক পয়লা বৈশাখে আমার স্কুলে প্রোগ্রাম হয়, তো আমি স্কুলে যাব, অ্যান্ড আমার খোপার জন্য ফুল লাগবে, ফুল ছিল না, তো এ কারণে উনি পরবর্তীতে আমাকে যখন ফুল কিনে দেয় আমার কাছে খুব ভালো লাগে। এটা তোমার মা জানতো? হ্যাঁ, আম্মু বলেই কিনে দিয়েছিল। ওকে, তো তখন আম্মুর সাথে রাসেলের কন্টিনিউ কথা হচ্ছে। ওকে, তো তোমাদের বাসায় আসা যাওয়া করে? হ্যাঁ, আসা যাওয়া হচ্ছে। অ্যান্ড আমি প্রাইভেট টাইম পাস করে? হ্যাঁ, প্রাইভেট, মানে আমি যখন থাকি না তখন আসে, বা আমি যখন ঘুমোচ্ছি তখন এসে কথা বলে, বা আমি যখন রুমে চলে গেছি তখন তাদের মধ্যে একটু ডিস্টেন্স রাখি, যে হয়তো বা বুঝতে পেরেছি যে আমার এগুলো পছন্দ না তখন। তো পরবর্তীতে তখন এই সময়টাতে কি তুমি তোমার বাবাকে রাসেল সম্পর্কে বলেছো? যে সময়টা তুমি তখনও বলোনি? তখনও বলিনি। এই প্রাইভেসিটা তুমি মেইনটেইন করেছো কেন? সিক্রেটটা তুমি মেইনটেইন করেছো কেন? এই জিনিসটা আমি মেইনটেইন করেছি কজ আমার বাবার সাথে আমার মাসে 2-3 মাসে একবার কথা হতো। 2-3 মাসে একবার? তাও কেমন আছো, ভালো আছো কিনা, এইটুকুই। তার মানে বুঝুন আপনি যে ওর কি পরিমাণ দূরত্ব ছিল ওর বাবার সাথে এবং ওর মায়ের সাথে। বলেন তারপর পয়লা বৈশাখ গেল, অ্যান্ড পয়লা বৈশাখের পর রাসেল আমাকে প্রপোজ করে। প্রপোজ করাটা কিরকম ছিল? প্রপোজ করাটা এরকম ছিল যে ও পরের দিন সিলেট চলে যাচ্ছে, আগের দিন রাতে বাসায় মিট করতে আসে আমার ফুল ফ্যামিলির সাথে। তখন কোথায় থাকতো? ও থাকতো আমার বাসা থেকে 2-3 মিনিট দূরে একটা বিল্ডিং এ থাকতো। ওখানে কি ভাড়া থাকতো? ভাড়া থাকতো। ভাড়া থেকে পড়াশোনা করতো? মেসে থেকে পড়াশোনা করতো? আচ্ছা, এবং ওর বাড়ি কোথায় ছিল? ওর বাড়ি ছিল বরিশাল বরগুনা। বরিশাল বরগুনাতে। এখানে থেকে সে পড়াশোনা করতো? শুধু পড়াশোনা করতো? শুধু পড়াশোনা। ইউনিভার্সিটিতে পড়তো? হ্যাঁ, তিতুমিরে 3rd ইয়ারে পড়তো। তিতুমিরে 3rd ইয়ারে পড়তো। ওকে, বলো তারপর। তো তারপরে রাতের বেলা যখন সে আসে তখন সে আমার একটাই কথা বলে যে তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে কিছু বলতে চাই। পর আম্মু তখন আবার বাইরে রান্নার রুমে কিছু তার জন্য আয়োজন করতেছিল। তারপরে জি বলেন। তো পরে বলতেছে যে তুমি তো আমাকে মামা বলে ডাকো, বাট কিছু মনে করো না, তোমাকে আমার খুব ভালো লাগে। তো হয়তো ওই জিনিসটা আমার মধ্যে খুব ভালোভাবে বা যেভাবেই হোক একটা করা নাড়ে, যে না কেউ আমাকে সেকেন্ড টাইম আবার প্রপোজ করেছে। ক্লাস 7-এর পরে? হ্যাঁ, 7-এর পর। তারপর সে ওইটা বলে চলে যায়। সে আমাকে বলে যদি তোমার ভালো লাগে তাহলে আমাকে আজকে রাতে অন্তত একটাবারের জন্য হলো ফোন দিও, মানে একটা মিসড কল দিও অন্তত। তারপর আমি সেদিন তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, মানে আমি তাকে আর ফোন দিই না। আর আমার ফোনে ওরকমভাবে ব্যালেন্স ভরাও হতো না যে আমি কাউকে ফোন দিতে পারবো।
তো আমি তাকে আর ফোন দিই না। পরবর্তী দিন সে আমাকে ফোন দেয় সিলেট যাবার পর। ওই দিন রাতে তার বাস ছিল, সিলেট চলে গেছিল, দেন তারপর আমাকে ফোন দেয়। আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা আমাদের আজকের এই এপিসোডটি আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। ওখানে আপনারা সুভার ছবি দেখতে পারবেন, যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন। এই যে বেল বাটনটি যেটা থাকে সাবস্ক্রাইবের পাশেই অন করে নেবেন, তাহলে আপনি আমাদের অনুষ্ঠান যত এখানে আপলোড হয় সব কিছু আপনি মুহূর্তের মধ্যে আপনার মোবাইলে জানতে পারবেন, এবং একই সাথে পুরনো এপিসোডগুলো আপনারা চাইলে এখান থেকে শুনতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সো আমি আবারও বলছি youtube.com। জীবনের গল্পটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা তুলে ধরি এখানে জীবনের গল্প সম্পর্কে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আপনারা পরবর্তীতে এরকম ভিডিও পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।